স্বাগত রেনেটা পিএলসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যা চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। আমাদের জীবনযাত্রার পরিবর্তন এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে এই সমস্যাটি এখন ঘরে ঘরে, কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক কী কারণে রক্তচাপ বেড়ে যায় আর কিভাবে সহজ কিছু নিয়ম মেনে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আজ আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপের কারণ ও প্রতিকার এই বিষয়ে। আলোচনা করতে আমাদের সাথে আছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের কিডনি রোগ বিশেষজ্ঞ এবং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার ইউসা এএফ আনসারি এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার জোবাদা খানম চৌধুরী। স্যার এবং ম্যাডাম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পুরো বিশ্বব্যাপী কিন্তু উদযাপন করা হচ্ছে এবং আমরা জানি যে নন কমিউনিকেবল বা অসংক্রমিত রোগের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোগ হিসেবে কিন্তু নীরব ঘাতক হিসেবে কিন্তু এখন প্রতীয়মান হচ্ছে উচ্চ রক্তচাপ। স্যার, আপনার কাছে শুরুতেই আমাদের দর্শকদের জন্য জানতে চাই যে যেহেতু সচেতনতা সৃষ্টির জন্য এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উদযাপন করা হচ্ছে, একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপ বিষয়টি কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগতম। খুব সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এবং এই দিবসের প্রতিপাদ্যটা এরকম যে আসুন আমরা ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করি এবং নিয়ন্ত্রণ করার জন্য নিয়মিত উচ্চ রক্তচাপ মাপি এবং এই নীরব ঘাতককে আমরা প্রতিরোধ করি। তো উচ্চ রক্তচাপের অনেক কারণ আছে, তবে সবচেয়ে মজার বিষয় সেটা হলো যে প্রায় 95% উচ্চ রক্তচাপের কারণকে বলা হয় ইডিওপ্যাথিক বা কোনো কারণ জানা যায়নি। যদিও ইদানিংকালের যে গবেষণায় আমরা কিছু কিছু কারণও জানতে পারছি যে 95% উচ্চ রক্তচাপের যে কারণ নাই সেটা নিয়েও গবেষণা চলছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু গবেষক বলছে যে এটা কিডনির কোনো একটা সমস্যার কারণে এটা হয়ে থাকতে পারে। সেটা হলো যে কিডনি আমাদের শরীর থেকে যে লবণ এবং পানি বের করে দেয়, সেই লবণ বের করে দেওয়ার প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটলে উচ্চ রক্তচাপ হতে পারে, যেটা প্রায় 95% বা ইডিওপ্যাথিক বলে আমরা এখনও মনে করি বা কারণ নাই বলে আমরা মনে করি। আর এইবারে যে বাকি 5% বা 5% যে উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন বা যেই উচ্চ রক্তচাপের নানান কারণ রয়েছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটি হচ্ছে কিডনি রোগ, কিডনির প্রদাহ অথবা দীর্ঘমেয়াদী কিডনি রোগ। এর পাশাপাশি কিছু হরমোনজনিত রোগ, যেমন আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে, গ্রন্থি রয়েছে, যেখান থেকে বিভিন্ন ধরনের খুব গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়, যেমন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, সেটার কিছু রোগের কারণে হতে পারে উচ্চ রক্তচাপ। একইভাবে থাইরয়েড গ্রন্থির রোগের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। কখনো কখনো আর একটা খুব ইম্পর্টেন্ট গ্ল্যান্ড রয়েছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটার আবার দুইটা অংশ, কর্টেক্স এবং মেডুলা। এই দুইটা অংশের যদি কাজের অসমতা হয় সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ হতে পারে। এছাড়া কিডনির যে রক্তনালী রয়েছে, সেই কিডনির রক্তনালী যদি সংকুচিত হয়ে পড়ে, যেটাকে আমরা বলি বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, এই কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। এগুলি খুব জটিল কারণ এবং এই ধরনের রোগী আমরা তুলনামূলকভাবে কম পাই, বরং আমরা যে 95% রোগী পাই যাদেরকে আমরা ইডিওপ্যাথিক বলি বা কোনো কারণ নেই বলেই এখনও পর্যন্ত আমরা বলে থাকি আর কি। স্যার, আপনি তো বলছিলেন যে উচ্চ রক্তচাপ বিষয়টি কি। ডাক্তার জোবাইদা খানম ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই, স্যার কিন্তু খুব সুন্দর করে উচ্চ রক্তচাপ বিষয়টি বললো, তো জানতে চাই যে কোন বয়সে আসলে এই রোগটি বেশি হচ্ছে বা কাদের বেশি হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আগে মনে করা হতো যে এল্ডারলি পেশেন্ট বা এজড পেশেন্টদের উচ্চ রক্তচাপজনিত সমস্যাটা বেশি হয়, কিন্তু ইদানিংকালে দেখা গিয়েছে অনেক ইয়াং বয়সেও আমরা উচ্চ রক্তচাপ ডিটেক্ট করা পসিবল এবং শনাক্তকরণ হচ্ছে। তো এটার একটা অন্যতম কারণ আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো, যেমন আমাদের এখন দেখা যায় আমাদের খাদ্যাভ্যাসে অনেক চেঞ্জ এসেছে। আমরা ফাস্ট ফুড এবং প্রসেসড ফুডগুলো বেশি ইনটেক করছি। তারপরে যে কোমল পানীয়, হ্যাঁ, চিপস, এখানে কিন্তু অনেক সল্টেড কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যেগুলো আমাদের প্রেশারকে বাড়াতে সাহায্য করে। তারপর আমাদের লাইফস্টাইল,
আমাদের এখন হাঁটার অভ্যাসটা অনেকটাই কম বললেই চলে। আমরা বেশিরভাগই আমাদের যাতায়াতের জন্য আমরা হয়তো বা গাড়ি অথবা বাস বা রিক্সা ইউজ করি, তো হাঁটার অভ্যাসটাও কমে গিয়েছে আগের তুলনায়, এবং যে আমাদের রেগুলার যে এক্সারসাইজের হ্যাবিট সেটাও নেই। এবং আমাদের মেন ইম্পর্টেন্ট যেটা, এই যে কোল্ড ড্রিঙ্কস, ক্যাফেইন, মানসিক চাপ, স্ট্রেস, এই স্ট্রেস হরমোনও কিন্তু আমাদের ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আমার কাছে মনে হয়। পাশাপাশি আবার আমাদের ইয়াং জেনারেশনের ক্ষেত্রে ওবেসিটি, এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। ইদানিং দেখা যাচ্ছে বিএমআইয়ের তুলনায় আমাদের ইয়াং জেনারেশনের ওবেসিটির স্থূলতাটা অনেক বেশি। প্লাস হচ্ছে যে শারীরিক পরিশ্রম করার অভ্যাস নেই, হ্যাঁ, বসে বসে কাজ করা, একটু এক্সারসাইজ করা, ফুড হ্যাবিটটাকে একটু চেঞ্জ করা, ভেজিটেবল ইনটেক, ফ্রুটসগুলো বাড়ানো, আমাদের ডেইলি যে ফুড আমাদের যে চার্টটা আছে সেখানে যদি আমরা এইগুলো ইনটেকটা বাড়াতে পারি তবে অবশ্যই অনেকাংশে কমে আসবে আমার মনে হয়। স্থূলতার বিষয়টা কিন্তু আপনি বলছিলেন ম্যাডাম, আমি একটু জানতে চাই যে স্থূলতা ছাড়াও অনেকেই দেখা যায় যে যাদের বডি ওয়েট উইদিন নর্মাল লিমিটের মধ্যে, যদি আমরা বলি যে সুস্থ স্বাভাবিক ওয়েটের মধ্যে আছে, বা চিকন যেটাকে আমরা বলি সোজা সাপটা ভাষায়, এই চিকন যারা আছে তাদেরও কিন্তু অনেকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন। তার পেছনে কারণ কি? এনাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যেটা বললেন যে বিএমআই হয়তো বা আমাদের টার্গেটের মধ্যে আছে অথবা বিলো লো, কিন্তু দেখা যাচ্ছে ওনার হাইপারটেনশনটা আর্লি শনাক্তকরণ করা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাবে ওনার ফ্যামিলি হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, কিছু কিছু আমাদের জেনেটিক ফ্যাক্টর কাজ করে, এবং ওনার লাইফস্টাইল, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি হিস্ট্রি নিই সেক্ষেত্রে দেখা যাবে ওনার লাইফস্টাইলটাও এখানে ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করছে। প্লাস আপনি যেটা বললেন যে আমাদের ইয়াং বয়সে যে হাইপারটেনশন ডেভেলপ করছে সেটার জন্য স্ট্রেসটা অনেকটাই দায়ী আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাম। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কিন্তু উচ্চ রক্তচাপের বিষয়টি যখন বলছিলেন, একটা বিষয় কিন্তু আপনি বলছিলেন যে কিডনির সাথে কিন্তু সম্পর্ক, উচ্চ রক্তচাপের সাথে কিডনি কিভাবে সম্পর্কিত? খুবই চমৎকার প্রশ্নের জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমরা যে ডিজিজ নিয়ে যখন আলাপ করি, কথা বলি, যেমন ধরেন ডায়াবেটিস, এটা একটা হরমোনজনিত রোগ, এটার নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ঠিক সেরকমই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এইটার নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে কিডনিতে। কিডনি এমন একটি অঙ্গ বা এমন একটি অর্গ্যান যেটি আমাদের যে রক্তচাপ বা ব্লাড প্রেশার এটাকে রেগুলেট করে। বেশ কিছু মেকানিজম আছে যেগুলি আমরা ডাক্তাররা জানি। তো আমি যেটা জনসাধারণের জন্য বলবো সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপ, এই রোগটা হচ্ছে কিডনি বিভাগের অন্তর্গত একটা রোগ। কারণ উচ্চ রক্তচাপ বলেন আর ব্লাড প্রেশার বলেন, এটাকে রেগুলেট করে হচ্ছে কিডনি নামক অর্গানটি। কিভাবে করে? আমাদের শরীরের যে পানি সম্য নিয়ন্ত্রণ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যেটা রেনাল বডি ফ্লুইড মেকানিজম দিয়ে হয়। এছাড়াও আমাদের শরীরের যে লবণ এবং পানির সমতা, একই সাথে রক্তনালীর সংকোচন প্রসারণের কিছু বিষয় আছে যেটাও কিডনি ফাংশনের সাথে সম্পর্কযুক্ত, যেটাকে আমরা বলি রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম। আমাদের ডাক্তাররা জানবেন আর কি। তো গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেটা হলো যে কিডনি এমন একটি অর্গান যেটি সঠিকভাবে কাজ না করলে উচ্চ রক্তচাপ হয়। কারণ ব্লাড প্রেশার রেগুলেশন বা রক্তচাপ নিয়ন্ত্রণের মেকানিজমটা কি হবে? ব্যত্যয় ঘটবে, ঠিকমতো নিয়ন্ত্রিত হবে না। তাহলে কিডনি রোগ হলে উচ্চ রক্তচাপ হয়। এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ দিক, কারো যদি, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে ইডিওপ্যাথিক হাইপারটেনশন, কোনো কারণ ছাড়াই কারো, প্রায় 95% কেসে বলা হয় যে ইডিওপ্যাথিক হাইপারটেনশন। এই উচ্চ রক্তচাপ যদি আনট্রিটেড থাকে লম্বা সময়, তাহলে কিডনি একটা খুবই গুরুত্বপূর্ণ টার্গেট অর্গান, যেটি উচ্চ রক্তচাপের কারণে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ যেটি নিয়ন্ত্রণ হয়নি, তাহলে কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে কিডনি একই সাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এর পাশাপাশি কিডনি কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণহীন থাকলে কিডনি রোগ হতে পারে। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমি যেহেতু এটা জনসচেতনতামূলক প্রোগ্রাম, যে আমি সকল উচ্চ রক্তচাপের রোগীকে অনুরোধ করব, এবং এমনকি আমি সকল চিকিৎসককে অনুরোধ করব যে দয়া করে উচ্চ রক্তচাপ চিকিৎসা দেওয়ার সময় একটি পরীক্ষা অন্তত করবেন। সেটি হচ্ছে আমরা প্রস্রাবের রুটিন পরীক্ষা, যে প্রস্রাব দিয়ে অ্যালবুমিন বা প্রোটিন নির্গত হচ্ছে কিনা।
একজন উচ্চ রক্তচাপের রোগীর যদি প্রস্রাব দিয়ে অ্যালবুমিন বা প্রোটিন নির্গত হয়, তাহলে ধরে নিতে হবে উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ হয়েছে ওনার, অথবা কিডনিতেই কোনো প্রদাহ আছে, যে কারণে অ্যালবুমিন আমরা পাচ্ছি ইউরিনে, একই সাথে সাথে তার উচ্চ রক্তচাপ হয়েছে। এবং এটি যদি আমরা এখন থেকে জনসচেতনতা বাড়াতে পারি, সকল মানুষকে এইটুকু লেসন দিতে পারি যে উচ্চ রক্তচাপ হয়েছে, প্রস্তাবে অ্যালবুমিন যায় কিনা দেখুন, যদি যায় দ্রুত কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ কিডনির নিন। সাথে সম্পর্ক আছে উচ্চ রক্তচাপের, আরও আমরা বিস্তারিত জানবো। স্যার, সময় হয়েছে এটা বিরতির। রেনাটা পিএলসি থেকে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রেনেটা পিএলসি। আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপের কারণ ও প্রতিকার। আলোচনা করতে আমাদের সাথে আছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার ইউশা এফ আনসারি এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার জোবাইদা খানম চৌধুরী। স্যার, বিরতির পূর্ব মুহূর্তে কিন্তু আপনি খুব সুন্দর করে বলছিলেন যে উচ্চ রক্তচাপের সাথে কিডনির কি সম্পর্ক, এবং এই ক্ষেত্রে আপনি বলছেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রত্যেকটা দর্শক যারা উচ্চ রক্তচাপে আসলে ভুগছে তাদের জন্য প্রস্রাবের যে পরীক্ষাটা করা বা ইউরিনের পরীক্ষা করাটা কতটা জরুরি, এই বিষয়টি আপনি বলছিলেন। ম্যাডাম, আপনার কাছে আমি একটু জানতে চাই যে স্যার তো পুরো বিষয়টাকে খুব সুন্দর করে বলছিলেন। আমরা তো জানি যে উচ্চ রক্তচাপ নীরব ঘাতক বা সাইলেন্ট একটা রোগ আমরা এখন বলছি, যে কিলার হিসেবে বলা হচ্ছে, আখ্যায়িত করা হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় লক্ষণগুলো ঠিক সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। অনেকেই উচ্চ রক্তচাপে ভুগছেন কিন্তু দেরি করে আসলে রোগটা নির্ণয়টা হচ্ছে। উচ্চ রক্তচাপের রোগীদের আসলে কি কি ধরনের লক্ষণগুলো প্রকাশ পেলে তারা বুঝতে পারবেন যে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন? জি, ধন্যবাদ আপনাকে। এই যে আপনি বললেন হাইপারটেনশন ইজ আ সাইলেন্ট কিলার। একজন পেশেন্ট হাইপারটেনসিভ অনেক বছর ধরে, কিন্তু ওনার দেখা যাচ্ছে শারীরিক কোনো সমস্যা উনি ফিল করছেন না। সাধারণত দেখা যায় অনেক দিন ধরে যখন হাইপারটেনসিভ থাকে ওনারা অ্যাডাপ্টেড হয়ে যায়। অনেক সময় কিছু কিছু সিমটম হয়তো বা লক্ষণীয় হয়, কিন্তু অনেক সময় ওনারা এর কমপ্লিকেশনগুলো নিয়েও আমাদের কাছে আসতে পারে। যেমন হঠাৎ করে মাথা ব্যথা হতে পারে, ব্যাক পেইন হতে পারে, বিশেষ করে নেকের পিছনে পেইন হতে পারে, এবং এটার যে কমপ্লিকেশন যেমন স্ট্রোক নিয়ে আসতে পারে পেশেন্ট। অনেক বেশি হাইপারটেনশন থেকে আমাদের হার্ট ফেইলিওরও হতে পারে, এবং এটার কনসিকুয়েন্স হিসেবে যদি 10 বছর বা তার বেশি হাইপারটেনসিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী কিডনি রোগও হতে পারে। সো অনেক সময় দেখা যায় পেশেন্টদের ক্ষেত্রে এইসব কমপ্লিকেশন নিয়ে আসে, এবং অনেক সময় কিছু কিছু প্রথমে যে প্রাথমিক উপসর্গগুলোর কথা বললাম সেগুলো নিয়েও আসতে পারে। সো পেশেন্টদের জন্য ইম্পর্টেন্ট যেটা আমরা বলবো যে ওনাদের যদি ফ্যামিলিতে কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে হাইপারটেনশনের অথবা দীর্ঘমেয়াদী কিডনি রোগের ইতিহাস থাকে, এবং যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত, কারণ ডায়াবেটিক নেফ্রোপ্যাথির আমাদের যে 5টা স্টেজ আছে, এই স্টেজের মধ্যে 3 নম্বর স্টেজে গেলে ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু হাইপারটেনশনটা একটা রিস্ক ফ্যাক্টর। সো পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন তো আমরা অবশ্যই ব্লাড প্রেশারটা চেক করি, কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরও উচিত, এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে আসলে ডিজিটাল মেশিন আছে, অন্তত যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, আমি বলবো ওনারা অন্তত সপ্তাহে 1 বার বা 2 বার একটু নিজের ব্লাড প্রেশারটা চেক করতে পারে। আর যাদের রিস্ক ফ্যাক্টর আছে তারা তো অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিলে অবশ্যই ভালো হয়। ধন্যবাদ ম্যাম। ডক্টর আনসারি স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপে যারা ভুগছেন চিকিৎসার বিষয়ে জানার আগে অনেকেই দেখা যায় যে চিকিৎসা নিচ্ছেন, কিছুদিন ওষুধ খাওয়ার পরেই কিন্তু ওষুধটা বন্ধ করে ফেলছেন। যারা ওষুধটা বন্ধ করে ফেলছেন তাদের আসলে কি কি ধরনের ঝুঁকি থাকছে? খুব সুন্দর প্রশ্ন। আসলে দেখুন, আমাদের দেশে প্রায় 25 থেকে 35% মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এর একটা বড় অংশ জানেনই না যে ওনার উচ্চ রক্তচাপ রয়েছে। এরপর যে উচ্চ রক্তচাপ ডায়াগনোজড কেস যারা, এর মধ্যে প্রায় 50% রোগী ঠিকমতো ওষুধ খান না, এবং যারা ওষুধ খান তাদেরও একটা বড় অংশের ঠিকমতো নিয়ন্ত্রণ থাকে না। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে ওষুধ খেতেও হঠাৎ করে বাদ দিয়েছে, এই বিষয়টি আমি আমার রোগীদেরকে যেভাবে বলি যে এটা হয় কি, আমরা একটা পেশেন্টের হয়তো ব্লাড প্রেশার দেখলাম 160/90 বা 160/100 মিলিমিটার অফ মার্কারি, আমরা ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার উদ্দেশ্য কি, তার টার্গেট বিপিটা অ্যাচিভ করা, যে 130/80-তে থাকবে।
তো পেশেন্টের ব্লাড প্রেশার 130/80 বা 125/75 এরকম একটা ব্লাড প্রেশার, সে সুনিয়ন্ত্রিত জীবনযাপন করছে। এখন হয় কি যে দেখা যায় যে সে পাশের ফার্মেসিতে গিয়ে প্রেশারটা মাপে, বলে যে আমার একটু প্রেশারটা মেপে দাও। প্রেশার মেপে বললো যে আপনার প্রেশার তো ভালো আছে, আপনার তো ওষুধ খাওয়ার দরকার নাই। হয়তো জ্ঞানের অভাবেই এই কথাটি বলে, অথবা উনি নিজে নিজেও বুঝে নেয় যে প্রেশার তো ভালো আছে, তাহলে আর ওষুধ খাওয়ার দরকার নাই। তাহলে কি হবে? আমি আমার রুগীদেরকে বলি যে ওষুধ বাদ দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি যখন হর্স রাইড করার সময় ঘোড়ার লাগাম ধরে রাখতে হয়, তাই না? লাগাম ধরলে ঘোড়া আমার নিয়ন্ত্রণে থাকে। তো আমি যদি লাগাম ছেড়ে দেই কি হবে? ঘোড়া লাফ দিবে এবং একটা দুর্ঘটনা ঘটবে। ঠিক একই ঘটনা ঘটবে যদি একজন হাইপার টেনশনের পেশেন্ট নিয়মিত ওষুধ খাওয়া হঠাৎ করে ছেড়ে দেন, তাহলে ঠিক ঘোড়ার লাগাম ছেড়ে দেওয়ার মতো একটি ঘটনা, এর ফলে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সেটি হতে পারে ব্রেন স্ট্রোক, সেটি হতে পারে হার্ট ফেইলিওর, সেটি হতে পারে এরকম জীবন হানিকর কোনো একটা ঘটনা। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে কিন্তু আপনি বললেন যে কিভাবে আসলে হাইপারটেনশনের রোগীরা যদি ওষুধটা বন্ধ করে ফেলেন কি ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকছে তাদের। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাই যে হাইপারটেনশনে যারা ভুগছেন তারা কিন্তু চান যে আসলে কি ধরনের খাবারগুলো খাবেন, কিভাবে তারা জীবনযাপন করবেন। উচ্চ রক্তচাপে যারা রোগীরা আছেন তাদের জন্য আপনারা আসলে খাদ্যাভ্যাস বা জীবনযাপনের জন্য কিভাবে আপনারা পরামর্শ দিয়ে থাকেন? জি, ধন্যবাদ আপনাকে। যে হাইপারটেনশন প্রিভেনশনের জন্য আমাদের একটা ডায়েটারি অ্যাপ্রোচ আছে, ড্যাশ যেটাকে আমরা বলি, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এর মধ্যে আপনাকে যেটা ফলো করতে হবে যে পাতে আলগা লবণ খাওয়া যাবে না। আমাদের গ্রামে গঞ্জে অথবা আমরা সারাদিনই যদি হিসেব করি, আমরা বিভিন্নভাবে কিন্তু এই পাতে লবণটা খেয়ে থাকি। সেটা হতে পারে আমরা যখন সালাদ খাচ্ছি সেখানেও একটু বিট লবণ ইউজ করি, অথবা আমরা যখন ফ্রুটস খাচ্ছি সেখানেও কিছু পরিমাণে আমাদের লবণ থাকে, তরকারিতে তো আছেই। তো এই যে আলগা আমাদের লবণ নেওয়া, সেই অভ্যাসটাকে আস্তে আস্তে কমাতে হবে। তারপর আসেন আমাদের যে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট, মানে যেটা আমাদের নর্মাল টেম্পারেচারে অথবা ফ্রিজে রাখলে জমে যায়, এই ধরনের আমাদের ফ্যাটগুলো অ্যাভয়েড করতে হবে। দুধের উপরে যে সরটা থাকে সেটা ফেলে দিয়ে আমরা বলি যে আপনি নর্মাল তরল দুধটা খাবেন। দই খেতে ইচ্ছে করলে আপনি মিষ্টি দইটা অ্যাভয়েড করে আপনি টক দইটা নিতে পারেন। তারপর আমরা বলি যে রেড মিট, গরু মাংস কম খেতে, অথবা খেলেও চর্বিটা ফেলে দিয়ে খেতে হবে। এবং আপনার ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। আমাদের যে ডায়েট হ্যাবিট সেখানে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ভেজিটেবলস রাখতে হবে। যারা ধূমপান করেন তাদের উদ্দেশ্যে বলবো যে ধূমপানটা পরিহার করতে হবে এবং অ্যালকোহলটা অ্যাভয়েড করতে হবে। এছাড়া আবার কিছু কিছু ড্রাগের সাইড ইফেক্ট হিসেবেও হতে পারে আমাদের হাইপারটেনশন। সেক্ষেত্রে যিনি ড্রাগটা প্রেসক্রাইব করছেন উনি তো অবশ্যই দেখবেন, সেক্ষেত্রে হয়তো বা ড্রাগগুলো আমাদের মডিফাই করতে হতে পারে অথবা চেঞ্জ করতে হতে পারে। ম্যাম এবং স্যার, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রেনেটা, এবং ডিবিসি নিউজকেও ধন্যবাদ। ধন্যবাদ। রেনেটা পিএলসিতে এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।